আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের পর্বে আলোচ্য বিষয় লসাগু এবং গসাগুর অঙ্ক। গত দুইটি ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম, প্রথম ক্লাসে করেছিলাম গুণিতক এবং গুণনীয়ক। তার পরবর্তী ক্লাসে গুণিতক এবং গুণনীয়কের আরেকটি অংশ লসাগু এবং গসাগু কিভাবে বুঝবো যে লসাগু করতে হবে না গসাগু করতে হবে, আমি তোমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আলোচনা করার কথা ছিল লসাগু এবং গসাগুর অঙ্ক কিভাবে করব এবং বিস্তারিত অঙ্ক করানোর কথা ছিল। আমি তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের লসাগু এবং গসাগুর অঙ্ক করাতে যাচ্ছি। আমি মূলত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর একই টপিকস হওয়ার কারণে দুটো বই মিলিয়ে কাজ করাচ্ছিলাম, সেহেতু আজ আমি চতুর্থ শ্রেণী থেকে দুইটি অঙ্ক এবং পঞ্চম শ্রেণী থেকে দুইটি অঙ্ক করাবো আর একটি সৃজনশীল অঙ্ক করিয়ে আজকের ক্লাসটি আমি শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় লসাগু এবং গসাগু। শিক্ষার্থীরা, প্রথমে আমি শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর 5 অনুশীলনীর 3 দাগের অঙ্কটি। দেখো, অঙ্কটির মূল প্রশ্নটি হচ্ছে, দেখো, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকবে? এখন আমরা যখন লসাগু এবং গসাগু চিহ্নিত করার কাজ করেছিলাম তখন আমরা একটা ছক তৈরি করেছিলাম, যে ছকে আমরা দেখেছিলাম কিছু কিছু শব্দ দেখলে আমরা বুঝতে পারবো যে কোন অঙ্কটা আমাদের কি করতে হবে, কোনটা লসাগু করতে হবে এবং কোনটা গসাগু করতে হবে। সেটার জন্য আমি তোমাদের একটি সুন্দর সহজ পদ্ধতি শিখিয়েছিলাম আমার গত ক্লাসটিতে। তো আমরা একটু সেটা দেখে নেব। তো দেখো, আমাদের কথাগুলো ছিল কি, লসাগু কখন কখন করব? লঘিষ্ঠ। লসাগুর প্রথম লয়ের অর্থ ছিল লঘিষ্ঠ, আর লঘিষ্ঠ মানে ছোট। এই ছোটর পরিবর্তে কিছু কিছু শব্দ থাকবে, যেমন ক্ষুদ্রতম, সর্বনিম্ন, আর একটা কিছু থাকলে আমরা করতে চেয়েছিলাম পরপর ও একত্রে। কথাটা থাকলে আমাদের লসাগু করতে হবে। দেখো, আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাতে আছে কি, যে 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে আর 25 মিটার পর পর গাছ, এবং রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। একসাথে কথাটা হচ্ছে একত্রে। তাহলে আমরা এই শব্দ দুইটি দেখলে আমরা এই যে পর পর এবং একসাথে কথাটা থাকার কারণে আমরা বুঝতে পারছি এই অঙ্কটা আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে দেখো, আমরা কি আমাদের লেখা লাগবে কি, যে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তাহলে আমরা লিখব যে, দেখো, 3 দাগ সমাধান। গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে থাকবে, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। পুনরায় একসাথে থাকবে 25 এবং 20 এর লসাগু যত তত মিটার পর পর। তাহলে আমরা কি বললাম, দেখো, যে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকবে, একসাথে থাকবে। কখন থাকবে? যে 20 এবং 25 এবং 20 এর লসাগু যত তত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। কখন থাকবে? গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে কখন? যখন এত এত এর লসাগু যত তত মিটার পর পর। তাহলে আমরা সেই লসাগুটা করব এখন লিখে। কি লিখে করব? এখন লিখে নেব কমা দিয়ে। এবার 25 এবং 20 এর লসাগু, 25 এবং 20 এর লসাগু আমরা নির্ণয় করব। এখন কথা ছিল যে লসাগুতে কমপক্ষে 2টির মধ্যে যেতে হবে, আর গসাগুতে আমরা বলেছিলাম কি কমপক্ষে 3টির মধ্যে যেতে হবে। লসাগুতে কমপক্ষে 2টির মধ্যে আর গসাগুতে কমপক্ষে 3টির মধ্যে আমাদের বলা ছিল। তাহলে দেখো, এখানে আমাদের লসাগু করছি, তো এখানে যেহেতু 2টা আছে সুতরাং গসাগুতে কমপক্ষে 3টা নয়, গসাগুতে সবগুলোর মধ্যে যেতে হবে। লসাগুতে কমপক্ষে 2টির মধ্যে আর গসাগুতে সবগুলোর মধ্যে। তো এখানে যেহেতু আমাদের
লসাগু করতে হচ্ছে, আর দুটো আছে সেহেতু তো আর কথাই নেই, দুটোর মধ্যেই যেতে হবে। এখন কোন সংখ্যা 2 যায় না, 3 যাচ্ছে না। আর মনে রাখতে হবে বাম পাশে আমরা সবসময় মৌলিক সংখ্যা যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই জাতীয় যত সব মৌলিক সংখ্যা ব্যতীত আমরা এই বাম পাশে অন্য কোনো সংখ্যা বসাতে পারবো না। যেমন 4 বসাতে পারবো না, 6 বসাতে পারবো না, 8 বসাতে পারবো না, 9 বসাতে পারবো না, 10 বসাতে পারবো না, কারণ এগুলো সব যৌগিক সংখ্যা, কারণ এদের 2 দিয়ে বা 3 দিয়ে 5 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ এমন সংখ্যা বাম পাশে বসাবো যেটা অবশ্যই মৌলিক সংখ্যা হবে। তাহলে দেখো আমরা প্রথমে এখানে 5 দিয়ে যেতে পারে, 5 দিয়ে গেলে 5 5 25 আর 4 5 20, 4 5 20। তাহলে আর কোনো সংখ্যা এর মধ্যে যায় না। তাহলে কি হচ্ছে যে অতএব লসাগু। ঠিক এভাবে লিখতে হবে। তোমরা অনেক সময় এই লসাগু না লিখেই উত্তর লেখো, ডাইরেক্ট সমান সমান গুণ দিয়ে দাও, 5 গুণ 5 গুণ 4 সমান সমান 100। তোমাদের মনে রাখতে হবে এইখানে অনেকেই লিখে দাও 100 মিটার পর পর, কিন্তু এইখানে উত্তর লেখা যাবে না। আমরা কি পেয়েছি? লসাগু কেবল পেলাম। এবার আমরা উত্তর লিখব। অতএব গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে, থাকবে 100 মিটার পর পর। তাহলে দেখো কত সহজে আমরা এটা বুঝে ফেলেছি। কি কারণে বুঝেছিলাম? যে পরপর এবং একসাথে থাকার কথা বলার কারণে আমরা পুরো অঙ্কটায় আমরা কি করতে হয়েছে, আমাদের লসাগু করতে হয়েছে। আর আমরা লসাগু করে খুব দ্রুত অঙ্কটা বের করে ফেলতে পারলাম। এবার আমি পঞ্চম শ্রেণীর 5 অনুশীলনীর 4 দাগের অঙ্কটি করাবো। দেখো অঙ্কটিতে আছে আমাদের যে 3টি ভিন্ন রঙের ঘন্টা। বলা হয়েছে কি যে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। কি আছে? 3টি ভিন্ন রঙের ঘন্টা। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর এবং হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর, সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? এখন এই একসাথে বাজার কথা বলা হয়েছে, আর পূর্বে বলা হয়েছে কি পরপর ঘটে। আমি আগের দিন আলোচনা করেছিলাম যে ঘটনা পরপর ঘটবে আর সবকিছু একত্রে ঘটার কথা বলা হবে। তাহলে এই ঘটনাগুলো পরপর ঘটেছিল। এখন প্রশ্নে আমাদের উত্তর চেয়েছে কখন একসাথে বাজবে। তাহলে পুনরায় কখন একসাথে বাজবে সেটা হবে কি, যেহেতু একত্রে এবং পরপর কথাটা আছে, কি করতে হবে আমাদের? লসাগু। তাহলে আমাদের প্রশ্ন এসেছে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। তাহলে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে 18। এখানে যেহেতু মিনিট পর পর, আমরা আগে মিনিট বের করব, তারপরে ঘন্টায় নিয়ে গিয়ে 6টায় বাজে, তারপরে কয়টায় বাজবে আমরা সেটা বের করব। তবে আগে আমাদের কত মিনিট পরে বাজবে সেটা বের করতে হবে, কারণ এখানে মিনিটেই দেওয়া আছে। ঘন্টাগুলো মিনিট পর পর বাজে, সেহেতু আমাদের মিনিটের বিষয়গুলো বের করতে হবে। তোমরা যদি এই প্রশ্নটা ক্লিয়ার দেখা না যায়, বইটা একটু বের করে নেবে, ভিডিওটা পজ করে দিয়ে বইটা বের করে বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে। তাহলে দেখো এটা 37 পৃষ্ঠা আছে, পঞ্চম শ্রেণীর বইয়ের 37 পৃষ্ঠায়। তো দেখো তাহলে আমরা কি লিখব, যে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে, ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে 18, 15 ও 12 এর লসাগু যত তত মিনিট পর পর। দেখো তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে 18, 15 ও 12 এর লসাগু যত তত মিনিট পর পর। এখন তাহলে আমরা সেই একইভাবে নিয়ম অনুসারে লসাগু, যেহেতু লসাগু করব, তাহলে 18, 15 এবং 12 এর লসাগু। এখন আমি বলেছিলাম লসাগুতে কমপক্ষে 2টির মধ্যে যেতে হবে। তাহলে এখানে যেহেতু 2টি সংখ্যা জোড় আছে, আর জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে বিভাজ্য, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে চেক করব। 9 2 18, যেটার মধ্যে যাবে না সেটা সরাসরি বসে যাবে, তার কোনো চেঞ্জ হবে না। 6 2 12। এখন দেখো আর দুটো সংখ্যা জোড় নাই, সেহেতু আর 2 দিয়ে
যায় না। এবার 3 দিয়ে আমরা যায় কিনা দেখবো। এটার মধ্যে 3 তিরিককে 9, এটাতেও যায় এটাতেও যায়, তাহলে 3 দিয়ে যাচ্ছে। 3 তিরিককে 9, 3 5 15, 3 2 6, আর কোনো সংখ্যা এদের মধ্যে যাচ্ছে না, যেহেতু সবগুলোই মৌলিক সংখ্যা বের হয়ে এসেছে। অতএব লসাগু, দেখো আমরা কি পাচ্ছি, লসাগু কি পেলাম, 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে কি হচ্ছে, 2 গুণ 3 6, 3 6 18, 5 18 90, 180। তাহলে কত মিনিট পর পর, অতএব ঘন্টাগুলো পুনরায় 180 মিনিট পর পর, বা অতএব ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে 180 মিনিট বা 3 ঘন্টা পর। এখানে পরপর কথাটা আমরা লিখব না, কারণ প্রশ্নে আমাদের কখন বাজবে মানে পরবর্তী কোন সময় একত্রে বাজবে, তাই শুধু পর লিখব। তাহলে 3 ঘন্টা পর। এখন ঘন্টাটা বেজেছিল কখন, দেখো সন্ধ্যা 6টায়। ঘন্টাটা বেজেছিল কখন, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজার পর পুনরায় কখন, তাহলে সন্ধ্যা 6টায় বাজার পরে 3 ঘন্টা পরে বাজতেছে, তাহলে সন্ধ্যা 6টায় বাজার পর পুনরায় বাজবে। অতএব সন্ধ্যা 6টায় একসাথে বাজার পর বাজবে, বাজার পর পুনরায় একসাথে বাজবে বাজবে 6 যোগ 3 বা 9টায়। এখন রাত 9টায়ও তোমরা লিখতে পারো, সমস্যা নাই, তবে ডাইরেক্ট 9টায় লিখলেও হবে। এখন দেখো, তাহলে আমরা মোটামুটি 2টা অঙ্ক, পঞ্চমের 2টা অঙ্ক শিখলাম। এবার আমরা চতুর্থ শ্রেণীর একটা অঙ্ক করব। দেখো, চতুর্থ শ্রেণীর বইয়ের 86 পৃষ্ঠার অর্থাৎ সপ্তম অনুশীলনী 7 অনুশীলনী 7-এর 9 দাগের অঙ্কটি আমি এখন তোমাদের করাবো। একটু দেখো, পাশে একটা চিত্র আছে। প্রথমে একটু চিত্রটা দেখো। এদিকে 36 সেন্টিমিটার আছে এখান থেকে এই দৈর্ঘ্য, আর এই 24 সেন্টিমিটার আছে এটা চওড়া। তাহলে দেখো, এবার আমি প্রশ্নটা একটু দেখি। আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড়, এই সবচেয়ে বড় কথাটা কার মধ্যে আছে, বৃহত্তম। বৃহত্তম কথা মানে কি, বড়, আর বড় মানে হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ ছিল কার ভিতরে, গসাগু। গসাগুর প্রথম অক্ষর গ, গয়ের অর্থ ছিল গরিষ্ঠ। তাহলে দেখো, গরিষ্ঠর অর্থ হচ্ছে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কথাটা উল্লেখ থাকার কারণে আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটা আমরা গসাগু করলেই আমাদের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য হবে 3624-এর গসাগু যত তত সেন্টিমিটার। তাহলে আমাদের লিখতে হবে কি, যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে কত হবে, সম্ভাব্য সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যটি 36 এবং 24 সেন্টিমিটারের গসাগু যত তত। তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির, প্রশ্নের সাথে মিলিয়ে লিখছি। দেখো, সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24 এর গসাগু যত তত সেন্টিমিটার। এখন গসাগু আমরা করব। এবার এখন 36 আর 24,
যেহেতু গসাগুতে সবার ভিতরে যাবে এমন সংখ্যা নিতে হবে, এখানে যেহেতু দুইটা আছে অবশ্যই দুটোর মধ্যেই যাবে। তাহলে 2 দিয়ে প্রথমে যায় 18 দুগুণ 36, 12 দুগুণ 24, আবারও দুইটা জোড় আছে সেহেতু 2 দিয়ে যাবে, 9 দুগুণ 18, 6 দুগুণ 12। এবার জোড় নাই, এবার বিজোড় আছে, 3 দিয়ে দেখবো, 3 দিয়ে যায়, 3 3 9, 3 দুগুণ 6, আর কোনো সংখ্যা যায় না। এখন লসাগুর সময় আমরা সবগুলো নিলেও মনে রাখতে হবে গসাগুতে শুধুমাত্র যে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি সেই সংখ্যাগুলো নেব, অর্থাৎ বাম পাশের গুলো নিতে পারবো, নিচেরটা নিতে পারবো না। তাহলে অতএব গসাগু একটু সহজে মনে রাখবে যে লসাগুতে আমরা সবগুলো নিয়েছিলাম, কিন্তু গসাগুতে এই নিচের লাইনে যা আছে সেটা নেব না, শুধুমাত্র বাম পাশে যেগুলো থাকবে অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি অর্থাৎ ভাজকগুলোই, কারণ গুণনীয়ক গসাগুর শেষ অক্ষর গয়ের ছিল গুণনীয়ক। এখন দেখো তাহলে কি হবে, গসাগু 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দুগুণ 4, 3 4 12। তাহলে অতএব কাগজের বাহুর দৈর্ঘ্য হবে, কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য, অতএব কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। এই এখন আমি বলেছিলাম যে আমি চতুর্থ শ্রেণী থেকে 2টা আর পঞ্চম শ্রেণী থেকে 2টা অঙ্ক করাবো, তবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি একটু বলবো যে দেখো তোমরা যেহেতু আগামী বছর পঞ্চম শ্রেণীতে উঠবে এবং আমাদের মূল টার্গেট ছিল চতুর্থ শ্রেণী নয় পঞ্চম শ্রেণী পিইসি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে নেওয়া, যেহেতু একই টপিকস এবং আলোচনার বিষয় একই, তবে তোমাদের থেকে পঞ্চমের অঙ্কগুলো একটু পরিসর বেশি। তথাপি আমি বলবো যে তোমরা যেহেতু আমারই স্টুডেন্ট এবং আমি যেহেতু তোমাদের পঞ্চম শ্রেণীতে আবারও ক্লাস নেব, সেহেতু তোমরা একটু পঞ্চম শ্রেণীর আমি 2টা অঙ্ক করাতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটু অনুরোধ করব যে আমি পঞ্চম শ্রেণী থেকে 3টা অঙ্ক করাবো, কারণ একই অঙ্ক, তবে তোমাদের চতুর্থ শ্রেণীতে একটু একটা টার্ম কম আছে, অর্থাৎ 2টা জিনিস আছে আর পঞ্চম শ্রেণীর বইটাতে 3টা জিনিসের কথা বলা হয়েছে। এই জন্য আমি একটু তোমাদের 3টা জিনিসের অঙ্ক করাবো, যদিও একটু অঙ্কটা বড়, তারপরও একই কাজ করতে হবে, সেজন্য আমি পঞ্চম শ্রেণীর অঙ্কটাই বেছে নিচ্ছি। তোমরা এটাতে দুঃখ প্রকাশ করবে না বা এটাতে তোমরা কষ্ট পেও না। তো আমি শুরু করতেছি। দেখো পঞ্চম শ্রেণীর 37 পৃষ্ঠার 5 অনুশীলনীর 6 দাগের অঙ্কটি। দেখো প্রশ্নটাতে আমাদের বলা হয়েছে কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। কি আছে? 10 জনের বেশি শিক্ষার্থী। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। তাহলে কি হচ্ছে যে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, এখন কয়জন শিক্ষার্থী আছে সেটা আমরা নির্দিষ্ট জানি না, তবে সেটা 10 জনের বেশি। এখন একজন শিক্ষক কি ভাগ করে দিচ্ছে, দেখো 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে ভাগ করে দিতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? কোনো প্রকার অবশিষ্ট না রেখে ভাগ করে দিতে চাচ্ছেন। তো দেখো এই যখন ভাগ করে দিতে যাচ্ছেন ইনি, তখন কিভাবে ভাগ করবেন? তিনি সমানভাবে ভাগ করে দিতে চাচ্ছেন। এই সমানভাবে ভাগ কথাটা কোথায় ছিল? আমরা গসাগুর সর্বশেষ যেটা দেখেছিলাম যে সমান ভাগে ভাগ কথাটা কোথায় ছিল? গসাগুর মধ্যে ছিল। কোথায় ছিল? গসাগুর মধ্যে সমান ভাগে ভাগ করার কথাটা ছিল কোথায়? গরিষ্ঠ। এই যে গসাগুতে আমি বলেছিলাম আরেকটা টার্ম আছে সমানভাবে ভাগ করার কথা, অর্থাৎ গসাগুতে সবগুলোই বিদ্যমান থাকে, সবার মধ্যে যেতে হয়, এই জন্য গসাগুতে সমানভাবে ভাগ কথাটা থাকে। তাহলে শিক্ষার্থীর সংখ্যা হবে 42, 84 এবং 105 এর গসাগু যত তত, তাই তো নাকি? হ্যাঁ। তাহলে দেখো আমরা 6 দাগের অঙ্কটি করি। অতএব কি লিখবো? যে শিক্ষার্থীর সংখ্যা হবে, মানে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে বলেছে, তাহলে আমরা লিখবো যে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে, বা শিক্ষার্থীর একটু সংক্ষেপে লিখবো আমরা, শিক্ষার্থীর সংখ্যা হবে 42, 84 ও 105 এর গসাগু যত তত। এখানে ততজন আমি কেন লিখিনি? কারণ সংখ্যার কোনো একক নাই, মনে রাখবা সংখ্যার একক নাই,
এই কারণে আমি যত তত লিখেছি, কিন্তু জন লিখতে পারিনি এখানে। তো দেখো আমরা কি করবো এখন, তাহলে গসাগু করব। এখন লিখে আমরা গসাগু করব 42, 84 এবং 105। এখন আমি গসাগুতে তোমাদের একটা বিষয় মনে রাখতে বলেছিলাম, এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেটা সবার মধ্যে যাবে, অর্থাৎ 3টা সংখ্যার ভিতরেই যাবে এমন সংখ্যা নেব। এবং আমরা বাম পাশে অবশ্যই কোন কোন সংখ্যাগুলো নেব বলেছিলাম, মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 19 এই জাতীয় মৌলিক, আরো 19, 23, 29 এই জাতীয় যত মৌলিক সংখ্যা আছে আমরা সেগুলোই কেবল বাম পাশে নিতে পারবো। এখন দেখো 2টা সংখ্যা জোড়, এটা বিজোড়, তাহলে 2 দিয়ে সবগুলোর ভিতরে যাচ্ছে না। তাহলে আমরা এখন কি করতে পারি, 3 দিয়ে দেখি। 3 দিয়ে এর মধ্যে যায় 3, 14, 42 এটা যায়, তাহলে এটা তো যায়। তাহলে 3 দিয়ে গেলে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 থাকে 12, 3 এ 4 12 এই। এবার 3 দিয়ে 8 এর মধ্যে 3 দুগুণ 6 থাকে 2, 4, 24, 3, 8, 24। অর্থাৎ আমি ভাগ করে নিচ্ছি 84 প্রথমে 8 ভাগ করলে থাকে এখানে 2, আর ওই 4 নামলে 24, 24 8 দিয়ে যায়। এবার 10 যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 3 কে 9, এখানে 1 থেকে ডানের 5 নামলে 1 এর ডানে 5, 15, 3 এ 5 15। দেখো এবার কি যায়, এবার দেখো 2 যায় না, 3ও যায় না, এবার 5 যায় না, 7 সংখ্যাটি যায় সবার ভিতরে। 7 দিয়ে গেলে 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 4 7 28, 5 7 35, 4 7 28, 5 7 35। তাহলে আমাদের গসাগুর বেদলায় আমি কি বলেছিলাম, যে নিচের গুলো আমি নিতে পারবো না। লসাগুতে আমি নিচের গুলো নিয়েছিলাম, কিন্তু গসাগুতে নিচের গুলো নিতে পারবো না। তাহলে অতএব গসাগু সমান সমান 3 গুণ 7 সমান সমান 3 7 21। তাহলে অতএব শিক্ষার্থীর সংখ্যা কত, 21। অতএব শিক্ষার্থীর সংখ্যা হবে 21। কারণ সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা প্রশ্নে তোমরা সর্বোচ্চ কথা লিখলেও হবে, কারণ প্রশ্ন অনুযায়ী তোমরা লিখবে, অসুবিধা নাই। আর যদি অসুবিধা হয় তোমরা ভিডিও পজ করে যেখানেই সমস্যা লিখে নেবে। আর আমি বলেছিলাম তোমাদের একটা সৃজনশীল অঙ্কের আলোচনা করব। আমি বিস্তারিত অঙ্কটি, যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার অঙ্কটা হয়তো তোমাদের বিস্তারিত করানো লাগবে না, তবু আমি অঙ্কটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি সংক্ষেপে অঙ্কটা তোমাদের বোঝাবো। আমি 2টা একটা চিত্র এঁকেছি, যদিও আমার আঁকার হাতটা ভালো না, তথাপি আমি চেষ্টা করেছি একটু যতটা সম্ভব তোমাদের চেনা যায়। এটা দুই ধরনের বই আছে, একটা আছে বিশ্বকোষ, অর্থাৎ যেটা ওই ডিকশনারি বলা হয় এক প্রকার, যে বাংলা অভিধান। একটা বিশ্বকোষ আছে যেটাতে বিভিন্ন ধরনের মানে বিষয়াদির আলোচনা, বিশ্বের যত বিষয়গুলো আছে সবগুলো টুকটাক আলোচনা আছে। আর অভিধান অর্থ হচ্ছে যে বাংলা একটা শব্দের অভিধান, অর্থাৎ শব্দের অর্থ নিয়ে, যে যেমন ডিকশনারি এই ধরনের একটা বই। তো এই 2 ধরনের 2টা বই এখানে আছে। একটা বইয়ের পুরুত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। এই যে দেখো আমি একটা তীর চিহ্ন দিয়েছি, তার মানে পুরুত্ব। অর্থাৎ যখন একটা বই আমরা নিয়ে থাকি, আমার এখানে আমি একটা বই দেখাচ্ছি, দেখো এখানে আমার একটা প্রাথমিক শিক্ষক নিয়োগের বই আছে, একটু বইটা দেখো। তো এই বইটার একটা পুরুত্ব আছে, এখানে দেখো এই যে পুরুত্বটা এইটা আছে 8 সেন্টিমিটার। এখানে বইয়ের পুরুত্বটা বলা হচ্ছে 8 সেন্টিমিটার একটার, আর একটার হচ্ছে 6 সেন্টিমিটার। একটার 8 সেন্টিমিটার আর একটার 6 সেন্টিমিটার। লাগাও না, একটার আছে 6 সেন্টিমিটার আর একটার 8 সেন্টিমিটার। তো দেখো 2টা বইয়ের পুরুত্ব দেওয়া আছে এখানে। এখন আমাদের এবার আমরা বইয়ের অনুযায়ী, এই চিত্র অনুযায়ী আমাদের একটা সৃজনশীল প্রশ্ন এখানে রয়েছে। তো সৃজনশীল প্রশ্নটার আমি এখানে একটা দাগ নাম্বার দিচ্ছি। দাগ নাম্বার দেখো আমি এখানে 1 নাম্বার দিচ্ছি, যেহেতু সৃজনশীল তোমরা সেই অনুযায়ী নিজেরা এটা কাজ করবে। এটা তোমাদের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি, কাজটা তোমরা নিজেরা করবে। তো দেখো প্রথম প্রশ্নটা আছে 6 ও 8 এর 3টি গুণিতক লিখো। কিছু করো, 6 ও 8 এর 3টি গুণিতক। এখন 6 এর গুণিতক মানে কি, 6 এর যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে গুণিতক পাবে, 8 এরও গুণিতক বের করবে, এটা তোমাদের আলোচনা করেছি পূর্বে। এখন তাহলে এটা ক দাগের আমার করা লাগলো না। এবার খ দাগে আমি একটু আলোচনা করব। দেখো খ দাগে আমাদের যে চিত্র বা আমি একটা ছক দিয়েছিলাম, সেই ছকের সাথে খ দাগের কোথাও কোনো মিল নাই। তো এই অঙ্কটার জন্যই তোমাদের সমস্যা হয়েছে, যে কারণে তোমরা আমাকে এই অঙ্কটার সমস্যা দেখিয়েছো। তো আমি একটু তোমাদের এই অনুযায়ী আলোচনাটা করব। দেখো 2 প্রকারের কিছু বই আলাদাভাবে স্তূপাকারে, এই আলাদাভাবে কথাটার সাথে একটু মিলাও তো, দেখো তো কি আছে। এই আলাদাভাবে কথাটা যখন আসে তখন একটু বুঝে নাও পরপর কথাটা আর আলাদাভাবে কথাটার মধ্যে পার্থক্য কি। পরপর আর আলাদাভাবে কথাটার মধ্যে কোনো পার্থক্য কি তোমরা পাও? দেখো কোনো পার্থক্য নাই। তাহলে এই পরপর কথাটা বলছে
আর এখানে বলেছে তার পরিবর্তে একটা কথা বলেছে আলাদাভাবে। তাহলে দুইটা কথার অর্থই যখন এক, তো পরপর কথাটা কোথায় ছিল? দেখো পরপর কথাটা ছিল এখানে লসাগুর ভিতরে, পরপর কথাটা ছিল লসাগুর ভিতরে। আমরা আর কোনো কিছু দেখে চিনতে পারি কিনা একটু চেষ্টা করি। দেখো কি বলছে যে আলাদাভাবে স্তূপাকারে একটার উপর একটা সাজালে, কয়টা একটার উপর একটা সাজালে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। এখন একটার উপর একটা সাজানো মানে কি? একটার উপর একটা স্তূপাকারে যখন সাজাই তখন আমরা অবশ্যই একসাথে সাজাই। স্তূপাকারে যখন সাজাচ্ছি তখন একটার উপর একটা যখন আমরা সাজাচ্ছি তখন কিভাবে সাজাই আমাদের বুঝে নিতে হবে, এটা আমরা একসাথে সাজাই। আর একসাথে সাজাই যখন, তখন একসাথে কথাটা আবার এখানে আলাদাভাবে অর্থ হচ্ছে পরপর। তাহলে যখন আমরা এই আলাদাভাবে পরপর এবং একসাথে কথাটা স্তূপাকারে, তার মানে কি সবগুলো একসাথে সাজাচ্ছি। তো এই দুটো কথা যখন রয়েছে তখন আমাদের কি করতে হবে আমরা সহজেই বুঝতে পারতেছি। আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে বইগুলোর উচ্চতা হবে, মানে উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। এখন সমান, এই সমান আর ওই সমানভাবে ভাগ এক নয়, কিন্তু এখানে বলা হয়েছে যে ভালো করে ধরো, দুই প্রকারের কিছু বই আলাদাভাবে, অর্থাৎ এই বিশ্বকোষ আর এই অভিধান, এদের বই আলাদাভাবে স্তূপাকারে একটার উপর একটা সাজালে কত সেন্টিমিটার উচ্চতায়, মানে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে, বইগুলোর উচ্চতা সমান হবে। তো দেখো সেক্ষেত্রে এই বইগুলোর উচ্চতা সমান হবে কিভাবে বের করব? তাহলে একসাথে কথাটা হয়েছে, তাহলে বইগুলোর উচ্চতা সমান হবে কত উচ্চতায়? যে বইগুলোর উচ্চতা সমান হবে 8 ও 6 এর লসাগু যত তত উচ্চতায়। তাহলে খ দাগের সমাধানটা আমি এখানে তোমাদের করে দিচ্ছি যে বইগুলোর উচ্চতা সমান হবে, বইগুলোর উচ্চতা সমান হবে 8 ও 6 এর লসাগু যত তত সেন্টিমিটার উচ্চতায়। তাহলে এবার এখন লিখে লসাগু করে ফেলবো। তাহলে 8 এবং 6 এর লসাগু প্রথমে 2 দিয়ে যায়, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, আর কোনো সংখ্যা এর মধ্যে যায় না। অতএব লসাগু কত হচ্ছে? লসাগু সমান সমান 2 গুণ 4 গুণ 3, 3 এর 12 দুগুণ 24। তাহলে কত উচ্চতায় সমান হচ্ছে? অতএব 24 সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে, বইগুলোর উচ্চতা সমান হবে। এই এখন গ দাগে আবার কি বলেছে দেখো, গ দাগের প্রশ্নটা খুবই সহজ। সমান উচ্চতায় সাজাতে কোন প্রকারের বই কতটি লাগবে? এখন কোন প্রকারের বই কতটি লাগবে? তাহলে আমরা প্রথম প্রকার অর্থাৎ বিশ্বকোষ লাগবে কয়টা? যেহেতু 24 সেন্টিমিটার, তাহলে 24কে বিশ্বকোষের উচ্চতা আছে কত? 8 সেন্টিমিটার। তাহলে 24 সেন্টিমিটারকে 8 দিয়ে ভাগ করলে বিশ্বকোষের উচ্চতা কয়টি লাগবে, কয়টি বিশ্বকোষ লাগবে সেটা পেয়ে যাব। আবার কয়টি অভিধান লাগবে সেটা বের করব কিভাবে? 6 দিয়ে 24কে ভাগ করলে আমরা গ দাগের উত্তরটা পেয়ে যাব। এরপরে না পারলে আমি আবারও তোমাদের সেটা বুঝিয়ে দেব বা বিস্তারিত করিয়ে দেব। তো তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবে। এবার তোমাদের আমি ক্লাসটি শেষ করতে যাচ্ছি, তবে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং করোনা ভাইরাসের এই আপৎকালীন সময়ে সকলকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।